ওয়ালাইকুম আসসালাম সবাইকে। দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা আজকে করব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগের দ্বিতীয় ক্লাস। এটা চ্যাপ্টারের নাম আসলে হচ্ছে 11 অধ্যায়। অধ্যায় 11 নাম হচ্ছে জীবাশ্ম। বাট আমরা এটাকে ইন শর্টে সবাই আদর করে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ নামে ডাকি। তো আমরা গতদিন পর্যন্ত এদের কিছু বেসিক আইডিয়া নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমরা নামকরণগুলো সম্পর্কে জানবো যে কিভাবে নামকরণ হয়। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো অনেক সময় তোমাদের কমেন্ট দেখতে পাই না। সো মন খারাপ করো না। ফেসবুকে গ্লিচের কারণে অনেক সময় কমেন্ট লোড হতে সময় লাগে বা অনেক পরে পরে আসে আর কি। তো তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো, শুরুতে আমি দেখতে পাই না, আমি চেষ্টা করি পরবর্তীতে আনসার করার জন্য। তো তোমরা ক্লাসের সাথে থাকবা। আর ক্লাসটা করার আগে অবশ্যই সবাই খাতা কলম সাথে নিয়ে বসবা। আমি যখনই যে জিনিসটা বোর্ডে লিখবো চেষ্টা করবো সাথে সাথে লিখতে, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করো। আমি চেষ্টা করব প্রবলেমগুলো ক্লিয়ার করার জন্য। আমরা এই অধ্যায়টা খুবই ধীরে সুস্থে পড়বো, একদম বেসিক ক্লিয়ার করে করে। কারণ আমি আগেই বলছি এইটার অংশটুকু কিন্তু তোমাদের এইচএসসিতেও উচ্চতর ক্লাসেও লাগবে। সো এখন থেকে যদি ভালো করে ক্লিয়ার না হয় তখন কিছুটা সমস্যা হতে পারে। সো জিনিসটা কিন্তু শুরু থেকেই বেসিকটা ক্লিয়ার করে যেতে হবে। ওকে, চলো আমরা শুরু করি। তো আজকে আমরা মূলত দুইটা জিনিস সম্পর্কে জানবো। আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়বো। সমগোত্রীয় শ্রেণী কি, তো এটা আমি নামকরণের সাথে মিলেই পড়াবো। সমগোত্রীয় শ্রেণী নামের মধ্যে একটা মিল আছে, সমগোত্র সমগোত্র টাইপের ভাব আছে, তাই না? তো সমগোত্র কি জিনিস এটা আমরা পড়বো। তারপর আমরা আরেকটা জিনিস পড়বো, আমরা নামকরণ পড়বো। আমরা নামকরণ পড়বো। এই হচ্ছে মূলত আমাদের দুই টপিক আজকে। তো নামকরণটা কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়, ঠিক আছে? অনেকগুলো জিনিসপত্র আমরা একে একে দেখবো। তার সাথে আমরা শুরু করি নামকরণ। তা আমরা গতদিন দেখতেছিলাম সমগোত্রীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য, কিন্তু আমি নামটা জাস্ট বলি নাই। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা কেমন কি হয় দেখতে, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছিলাম। তো সমগোত্রীয় শ্রেণী বুঝতে হইলে এটা তোমাকে বুঝতে হবে। ধরো এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার সংকেত কেমন হবে? দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার সংকেত কেমন হবে? তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার সংকেত কেমন হবে? এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে। ধরো যদি আমি অ্যালকেনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, ধরো আমি হেডিং দিলাম অ্যালকেন। এই যে অ্যালকেন, তো অ্যালকেনদের সাধারণ সংকেত আসলে কেমন হয়? তো তোমাকে যদি কেউ বলে অ্যালকেনের সাধারণ সংকেত কি স্যার, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এদের সাধারণ সংকেত হচ্ছে সাধারণ সংকেত এটা CnH2n+2। আমরা এর নামকরণগুলো দেখবো যে কিভাবে এই নামকরণগুলো হয়, আমরা সবগুলোই দেখবো আর কি। CnH2n+2, তো এখানে n দ্বারা আসলে কি ইন্ডিকেট করা হচ্ছে? n দ্বারা বোঝানো হচ্ছে কার্বন সংখ্যা। n দ্বারা বোঝানো হচ্ছে কার্বন সংখ্যা। এটা একটু ক্লিয়ার রাখতে হবে, n দ্বারা কার্বন সংখ্যা বোঝায়। এখন ধরো এক কার্বন বিশিষ্ট তুমি একটা অ্যালকেন এর সংকেত দেখতে চাও। সে আমি এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনের সংকেত কেমন হবে এটা জানতে চাই। আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কেমন জানতে চাই। 3, 4, 5, ধরো 5 পর্যন্ত আমরা জানতে চাই যে অ্যালকেনের সংকেত কি হবে। তো তাহলে আমরা ফর্মুলাতে এটা শিখছি, আমরা জাস্ট ফর্মুলা অনুসারে জিনিসগুলো বসাই দিলেই সংকেত পেয়ে যাব। এক কার্বন যদি হয় তাহলে n এর মান কত হবে? 1। তাহলে ফর্মুলাতে আমরা কি লিখবো? সি 2n+2। একটু খেয়াল করে দেখো এখানে n এর ভ্যালু কত হবে? 1। 2n মানে কত? 2। 2 × 1 2, সাথে আমরা কত যোগ করব? 2 যোগ করব। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কত চলে আসে? খেয়াল করে দেখো 2 এর সাথে 2 যোগ করলে 4 চলে আসে। তাইলে যদি তোমাকে বলে প্রথম অ্যালকেনের সংকেত কি বা এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি, উত্তর কিন্তু হবে এটা। এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত। এখন যদি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত আমরা লিখতাম, তাহলে আমরা কি লিখতাম? n এর মান বসাইতাম হচ্ছে 2, তারপর আমরা কি করতাম? এখানে লিখতাম, ঠিক আছে, যে 2 × 2, n এর মান কত? 2 বসাইতেছে। দেখো এখানে খেয়াল করে n এর মান 2, 2 × 2 মানে কত? 4। 4 এর সাথে তারপর আমরা কি যোগ করব? 2 যোগ করব। 4 এর সাথে 2 যোগ করলে কত চলে আসে? 6। যারা ক্যালকুলেশনটা বুঝুনি আমি কিন্তু পাশে একটু দেখাই দিচ্ছি। এই যে 2n+2, তাই না? তাহলে তুমি কি করতেছো? 2 × 2
প্লাস দেখো 2 কত আসে 6। এভাবে আমরা হাইড্রোজেনের সংখ্যাটা বের করে ফেললাম। তার মানে এটা এমন একটা যৌগ যেখানে কার্বন হবে হচ্ছে 2টা, সি মানে কার্বন বোঝায়, নিচে 2 মানে কি টোটাল কার্বনের সংখ্যা হচ্ছে 2, আর এখানে কি হবে হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের সংখ্যাটা আমরা ইন্ডিকেট করলাম হচ্ছে 6টা। তো একইভাবে আমরা যদি 3 কার্বন বিশিষ্ট জিনিসগুলো লিখতে চাই, তোমরা আমার সাথে লিখে ফেলবা। 3 কার্বন হলে কি হবে, এখানে কি বসাবো C3, এরপর আমরা কি করবো টুয়াইজ এন প্লাস 2, এটা যদি করি তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত হবে কত C3H8। 4 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে সংকেত কি হবে C4H10। একইভাবে তুমি 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেতও বের করে ফেলতে পারবা, হুইচ ইজ অ্যাকচুয়ালি এরকম, তাই না? এখন এই সংকেতগুলো একটু মজা হচ্ছে, এগুলো কিন্তু চাইলে আরেকটু ভেঙে লেখা যায়। দেখবে আমাদের বইতে কিন্তু অনেকভাবে ভেঙে লিখছে, তুমি কার্বন হাতটা ভেঙে টেঙে কার্বনের কয় হাতে কয়টা হাইড্রোজেন এভাবে লিখছেন, অনেকভাবে কিন্তু লেখা যায়, কিন্তু আমরা একটু লেখার ট্রিক্সগুলো শিখব। আসো ধরো এইটার ক্ষেত্রে এটার স্ট্রাকচার আসলে দেখতে কেমন। এটার স্ট্রাকচার কি, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন, একটা কার্বনে মনে রাখবা 4টা হাত থাকে, তাহলে এখানে কি হয়েছে 4 হাতে 4টা হাইড্রোজেন হয়েছে। এটা হচ্ছে একদম বেসিক মিথেনের স্ট্রাকচার, ঠিক আছে? এই CH4 এর নাম হচ্ছে মিথেন, আমি নামগুলো সবগুলো একটা একটা করে শিখাবো। এখন এইটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে এখানে আসলে কি হবে, এটাকে তুমি অর্ধেক করবা, অর্ধেক করলে এটা চেহারাটা হবে এরকম। এই যে দেখো কার্বনের সাথে 3টা হাইড্রোজেন গেল এবং পরের কার্বনের সাথে আরো 3টা হাইড্রোজেন গেল, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন হইলো 6টা হাইড্রোজেন হইলো, 2টা কার্বন এবং 6টা হাইড্রোজেন হয়েছে। এখন তুমি যদি এটা স্ট্রাকচার ভাঙতে চাও তুমি একটু খেয়াল করে দেখবা, এটা স্ট্রাকচারটা হবে এরকম। এই যে দেখো 2টা কার্বন পাশাপাশি আমরা জয়েন করব গাঠনিক সংকেতে। এই কার্বনের হাত কয়টা 4টা, এই কার্বনের হাত কয়টা 4টা, এবং এই 4টা এই কার্বনগুলো কি করবে পরস্পরের হাত ধরে অ্যাটাচড হয়ে থাকবে। এবার বাকি হাতগুলোতে তুমি কি করবা, হাইড্রোজেন বসাই দিবা, হাইড্রোজেন বসাই দিছো, হাইড্রোজেন বসাই দিছো, হাইড্রোজেন বসাই দিছো। দেখো এটাকেই যখন আমরা সংক্ষেপে লিখতে যাই, আমরা ধরো এই জিনিসটাকে এখন সংক্ষেপে যদি লিখি, এটাকে সংক্ষেপে লিখলে এই যে এই অংশটুকু আমরা সংক্ষেপে লিখলাম, সংক্ষেপে তাহলে সেটা কি হয়ে গেল CH3 হয়ে গেল। আর পরে যেটা আছে সেটাকেও যদি আমরা সংক্ষেপে লিখতে যাই তাহলে এটা কি হবে, কার্বন কয়টা আছে আর হাইড্রোজেন কয়টা আছে গণা দাও, কার্বন একটা হাইড্রোজেন 3টা, তাহলে সেটাও কি হয়ে গেল আর একটা CH3 হয়ে গেল। এবার একটু খেয়াল করো, আমি একটু লিখে দিয়ে যাই তাহলে তুমি একটা জিনিস মিল খুঁজে পাবা। এই যে 3 কার্বন যদি হয় তাহলে সেটা এভাবেও লেখা যায়, দেখো এখানে কার্বন 3টা এবং মোট হাইড্রোজেনের যোগফল হচ্ছে 4টা। যদি 4 হয় তাহলে সেটাকে এভাবে লেখা যায়, যদি 5 হয় তাহলে সেটাকে এভাবে লেখা যায়। এই তো এখন একটু খেয়াল করে দেখো এদের মধ্যে কিন্তু একটা বিশেষ জিনিস মিল আছে। কি মিল আছে দেখো, উপর থেকে নিচের দিকে তুমি যখন যাচ্ছ, এই যে ধরো এটাকে আমি একটু সরাই দেই, এই ভদ্রলোক এখানে একটু জায়গা দখল করে রাখছে, ওনাকে আমি একটু সাইডে সরাইলাম এবং একটু ছোট করে দিলাম, সাইডে থাকো। উপর থেকে নিচে যখন যাচ্ছ তখন তুমি একটা জিনিস কিন্তু খেয়াল করো, এখানে কয়টা আছে 2টা কার্বন আছে, এখানে কয়টা আছে 3টা হয়েছে, কিন্তু মাঝখানে কি ঢুকে গেছে CH2 ঢুকে গেছে। জাস্ট একটা ডিফারেন্স, এখানে মাঝখানে কি ঢুকছে CH2 ঢুকছে, আগেরটার সাথে পরেরটা ডিফারেন্স কি, একটা মাঝখানে CH2 ঢুকে গেছে। এরপরটার সাথে এরপর একটা ডিফারেন্স কি, এখানে আবার কি ঢুকে গেছে আরেকটা CH2 ঢুকে গেছে, ঠিক আছে? এরপরটার সাথে এরপরটা আরেকটা ডিফারেন্স কি দেখো, এখানে 2টা CH2 ছিল, এখানে কয়টা CH2 হয়ে গেছে 3টা হয়ে গেছে। একটু মাথায় চিন্তা করতে হবে যে এখানে আসলে ঘটনা কি হচ্ছে। উপরেরটা থেকে নিচেরটায় যখন যাচ্ছে একটা করে CH2 পরিমাণ আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, এবং তুমি ধরো 6-এর জন্য লিখতে চাও একই ঘটনা হবে। তুমি ধরো এখান থেকেই তুমি যদি কিছু না জেনো তুমি কি করবে, এখানে CH2 আছে হচ্ছে 3টা, তাহলে পরেরটায় অবশ্যই CH2 কয়টা হইতে হবে স্যার 4টা হইতে হবে। এটা কিন্তু কমন সেন্স থেকেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? পরেরটার সঙ্গে আসলে এটা হবে। এবং আমরা একটু মিলাই, পরেরটার ক্ষেত্রে কার্বন কয়টা হয় গণা দাও, 1 2 3 4 5 6। হাইড্রোজেন কয়টা হচ্ছে 3 2 5 5 2 7 7 2 9 9 2 11 11 আর 3 14টা হবে। তার মানে পরেরটার সংকেত হবে এরকম কিছু, যে
C6H কি হবে 14। তুমি খেয়াল করে দেখো, তুমি এবার এই ফর্মুলার সাথে ভেরিফাই করো, এই n এর জায়গায় তুমি যদি 6 বসাও, দেখো এটাই আসবে, দেখো এটাই আসবে। এটা একটা মজা। কেন এমন হইলো, কোন ধর্মের জন্য এমন হইলো? তো এই যে ধর্মটার কথা আমরা বলতেছি বারবার, এই যে এক্সপ্লেইন করতেছি আগেরটার সাথে পরের জন্য ডিফারেন্স CH2, এই ডিফারেন্সের কারণে এদেরকে সবাইকে একসাথে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মেইন কাহিনীটা হচ্ছে এরকম যে একই গোত্রের সবাই, সমগোত্র মানে একই গোত্রের, অ্যালকেন মানে সবাই অ্যালকেন, অ্যালকিন মানে সবাই অ্যালকিন, তাই না? এইরকম জিনিসকে আমরা বলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। যদি তারা এরকম একই গোত্র থেকে হয় বা একই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়, ঠিক আছে, তাহলে তাদেরকে বলি আমরা সমগোত্রীয় শ্রেণী। এদেরকে বলি আমরা সমগোত্রীয় শ্রেণী। একই ধরনের, একই ধরনের মানে তুমি একটু খেয়াল করে দেখো, এরা সবাই কিন্তু অ্যালকেন। তো সবগুলো অ্যালকেনকে আমরা একসাথে কি বলবো, সমগোত্রীয় শ্রেণী। দেখতে চেহারা একই রকম, খালি একটা করে ডিফারেন্স থাকে, সেটা কি, তাদের মধ্যে মাঝখানে CH2 বেড়ে যায়। CH2 পরিমাণ বেড়ে গেলে তাদেরকে বলি আমরা সমগোত্রীয় শ্রেণী। CH2 করে বৃদ্ধি পায়, যদি তাই হয় আর অন্য কিছু না হয়, তাহলে তাদেরকে বলি আমরা সমগোত্রীয় শ্রেণী। তো এটা আমরা যেটা লিখছি সেটা হচ্ছে অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী। এরকম ভাবে তুমি অ্যালকিন, অ্যালকাইন বিভিন্ন জিনিসের সমগোত্রীয় শ্রেণী চাইলে বের করতে পারবা। জিনিসটা মাথায় ঢুকছে? সমগোত্রীয় শ্রেণী কি, একই বংশের বা একই গোত্রের যারা থাকে তাদেরকে বলি আমরা সমগোত্রীয় শ্রেণী। হোমোলোগাস সিরিজ ইংলিশে বলে, হোমোলোগাস সিরিজ, ঠিক আছে? সো হোমোলোগাস সিরিজ মানে আসলে কি দাঁড়াইতেছে, যারা একই গ্রুপের মধ্যে থাকে, একই ধরনের যারা থাকে, তাদেরকে বলি আমরা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। তো অ্যালকেনগুলো মনে রাখবে সবাই কি সমগোত্রীয় শ্রেণী। অ্যালকিন হইলে সেগুলো সবগুলো কি হবে, সমগোত্রীয় শ্রেণী। অ্যালকাইন হইলে সেগুলো কি হবে, সমগোত্রীয় শ্রেণী। তবে এখানে ব্রাঞ্চ থাকা যাবে না। ব্রাঞ্চিং কি জিনিস আমরা এখন একটু এক্সপ্লেইন করব। ধরো এই যে সমগোত্রীয় শ্রেণী, এদের আসলে নাম কেমন হইতে পারে? তো আমরা গতই শিখতেছিলাম অ্যালকেনের ক্ষেত্রে নামকরণ করার মূল নিয়মটা কি, মূল শব্দের সাথে এন, ইন, আইন এগুলো যোগ করে দিলেই আসলে অ্যালকেন হয়ে যায়। এন যোগ করলে অ্যালকেন হয়ে যায়, ইন যোগ করলে অ্যালকিন হয়ে যায়, আইন যোগ করলে অ্যালকাইন হয়ে যায়। যেমন মূল শব্দের যে চার্টটা আমরা গতদিন শিখতেছিলাম, আমি একটু দেখাই দিই। মূল শব্দের ব্যাপারটা আমি আবারও লিখে দিচ্ছি। কার্বনের সংখ্যা পরিবর্তনের সাথে সাথে মূল শব্দের নাম চেঞ্জ হয়ে যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা 10 পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে? যদি 1 কার্বন বিশিষ্ট হয় তাহলে তার মূল শব্দ হয় হচ্ছে মিথ, 2 কার্বন হইলে ইথ, 3 কার্বন হইলে আমরা পাই হচ্ছে প্রোপ, 4 কার্বন হইলে আমরা পাই হচ্ছে বিউট, 5 কার্বন হইলে আমরা পাই হচ্ছে পেন্ট, 6 কার্বন হইলে আমরা তাকে বলি হচ্ছে হেক্স, 7 কার্বন হইলে আমরা তাকে বলি হেপ্ট, 8 কার্বন হইলে আমরা বলি অক্ট, 9 কার্বন হইলে নন, এবং লাস্টে 10 কার্বন হইলে তাকে বলি আমরা ডেক। এই হচ্ছে মূলত জিনিসপত্র। এখন এদের সাথে কি হইতে পারে, যখন অ্যালকেন হয় তখন এদের সাথে যোগ করি কি এন, যদি অ্যালকিন হয় তাহলে তাদের সাথে যোগ করি আমরা ইন, অ্যালকাইন হয় কখন, অ্যালকাইন হইলে সেটার সাথে আমরা যোগ করি হচ্ছে আইন। সবাই একটু তুলে নাও। ওকে, তুলছো। এখন এই অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাহিনী। আমরা অ্যালকাইনের নামকরণ টাইটেল দিব, আমরা নামকরণে চলে যাব। তো প্রথমে আমরা যেটা আসলে শিখব সেটা হচ্ছে কি কি সিরিয়ালে জিনিসপত্র আগাইতে হয়। তোমার প্রথম কাজ অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে, তোমার প্রথম কাজ হচ্ছে সবচেয়ে লম্বা শিকলটা আইডেন্টিফাই করা। এগুলো কি প্রত্যেকটা আমরা এক্সপ্লেইন করব। লম্বা শিকল শনাক্তকরণ, শনাক্তকরণ। নাম্বার 2 হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং করা।
3 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে অ্যালকেনের নামকরণ নিয়ম, যেদিক থেকে নাম্বারিং করলে শাখা আগে পাওয়া যাবে তা বিবেচনা করা। তো এই যে আমরা লম্বা শিকল বলতেছি, বা এই যে কাপঝাপগুলো যে আমরা বলতেছি যে এদিক থেকে নাম্বারিং করবে, এই করবে সেই করবে, এগুলো একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে মাতৃ শিকল বা মাদার চেইন। প্রথমে তোমার কাজ হচ্ছে মাদার চেইন আইডেন্টিফিকেশন। তো মাদার চেইন আইডেন্টিফিকেশন করতে হলে তোমার কি করতে হবে, প্রথমে সবচেয়ে লম্বা শিকলটাকে বিবেচনা করতে হবে, তারপর সেটাকে নাম্বারিং করতে হবে। আর নাম্বারিং করার ক্ষেত্রে যেটা কাহিনী করতে হবে, যেদিক থেকে শাখা টাকা ব্রাঞ্চ ব্রুঞ্চ আগে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তো আমরা কেস বাই কেস প্রত্যেকটা কেস দেখবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। চলো দেখি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে কেস 1। তো কেস 1-এ আমরা সবচেয়ে সিম্পল জিনিসগুলো দেখবো। ধরো আমি তোমাকে দিলাম এইটা, এখানে শিকলের কাহিনী কি, এরকম লম্বা দেখতে হয় তাই সেটাকে আমরা শিকল বলতেছি। এখানে দেখো এই নিজে দেখতেই শিকলের মতো, তাই এখানে কোনো ভেজাল নাই। তো লম্বা শিকল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেটাকে নম্বর প্রদান করতে হবে। আমরা নম্বর প্রদান যে কোনো এক সাইড থেকে করতে পারবো। এটাকে বলবো আমরা 1 নম্বর কার্বন, এটাকে বলবো আমরা 2 নম্বর কার্বন, এটাকে বলবো আমরা 3 নম্বর কার্বন। তুমি নম্বর প্রদান করলা, সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ কি বলছে পয়েন্টে, শিকল থাকতে হবে। শিকল তো নাই, শিকল থাকলে সেদিক থেকে নাম্বারিং প্রদান করব। আমরা শিকলের কেসটাও দেখবো। তো আমরা এটা কি পেলাম, এটা একটা 3 কার্বন। 3 কার্বন বিশিষ্ট কি হচ্ছে, অ্যালকেন হচ্ছে। কিভাবে বুঝলাম অ্যালকেন, কারণ এতে কি আছে, একক বন্ধন আছে। একক বন্ধন থাকলে তাকে আমরা কি বলবো, অ্যালকেন বলবো, সিম্পল হিসাব। তাহলে এটা কি হবে, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এখন 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি হবে বলো তো, নাম কি হবে? আমরা ফর্মুলা কি শিখছি, মূল শব্দ প্লাস হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে ইউজ করবো কি আমরা, এন। তাহলে মূল শব্দ কোনটা এখানে, এখানে মূল শব্দ হচ্ছে প্রোপ। 3 কার্বনের জন্য মূল শব্দ হচ্ছে প্রোপ। আর এখানে আমরা কি যোগ করব, এন যোগ করব। তাহলে এটা যোগ করলে এই জিনিসটার নাম কি হয়ে যায়, প্রোপেন। তাহলে এই জিনিসটার নাম হয়ে যাবে প্রোপেন। ফর্মুলাটা আমি আবারও লিখিয়ে দিচ্ছি, ফর্মুলাটা হচ্ছে এরকম, মূল শব্দ যোগ এন। অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মূল শব্দ যোগ এন। এখানে মূল শব্দ বলতে কি বুঝাইতেছে, কার্বনের সংখ্যা বুঝাইতেছে। কার্বনের সংখ্যা যত সেটাই কি করবে, মূল শব্দ ডিসাইড করবে। এখানে যেহেতু 3 কার্বন আছে তাহলে মূল শব্দ আমরা ইউজ করব কি, প্রোপ, লিখলাম। এখন ধরো এরকম আরো একটা উদাহরণ দেখি, আমরা সবগুলো আমরা দেখব। এখানে তোমাকে আমি দিলাম এইটা, এখানে দেখো তো কার্বন কয়টা আছে, আমরা গোনা দিই, 4টা না? এখানে দেখো কার্বন রয়েছে 4টি। তাহলে 4 কার্বন বিশিষ্ট এটা কি হবে, অ্যালকেন, কারণ এখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, সবগুলো কি আছে, সিঙ্গেল বন্ড আছে। তাহলে সিঙ্গেল বন্ড হলে এটা কি হয়ে যাবে, অ্যালকেন হয়ে যাবে। তাহলে তুমি কি করছো দেখছো, এটা কি লম্বা শিকল আছে। তাহলে তুমি এবার কি করবা, লম্বা শিকল থাকলে কোনো ঝামেলা নেই, জাস্ট সুন্দর করে নাম্বার দিয়ে দিবা। তাহলে এটা কয় কার্বন অ্যালকেন হলো, 4 কার্বন। এখন দেখো 4 কার্বন যদি হয়, এই যে আমরা আগের পেজে শিখছি 4 কার্বন হলে সেটাকে আমরা কি বলি, বিউট বলি, তাই না? বিউট। তোমাকে এই 10টা জিনিস মুখস্থ রাখতে হবে। তাহলে যদি বিউট হয় তাহলে তুমি এটার নাম কি করবা, বিউট। আমরা এবার একবারে লিখবো, পরীক্ষার খাতায় কিন্তু এভাবে যোগ চিহ্ন দিয়ে লিখবা না, এভাবে লিখতে হবে, নাহলে টিচারও তোমাকে যোগ করে দিবে। ঠিক আছে, বিউট যোগ এন, উচ্চারণটা কি হবে, বিউটেন। তার মানে এই জিনিসটার নাম হয়ে গেছে বিউটেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আরেকটু বড় সড়ো জিনিসে যাই, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা আল্লাহর নামে যোগ দিয়ে দিচ্ছি আর কি, আমি নিজেও এর নাম জানি না, তোমাদের সাথে তো আমিও করব। এই যে, আসো আমরা এটা করার চেষ্টা করি, সবাই আমার সাথে সাথে করবে এবং বলবা।
দেখো তো এটা কয় কার্বন, সবাই একটু গণা দাও তো। আসা আমরা ছোটবেলায় ফেরত যাই, আমরা 1 2 3 4 গোনা শুরু করি। তো দেখো এটা একটা লম্বা চেইন আছে, লম্বা চেইন থাকলে কোনো ভেজাল নাই। আচ্ছা, বাঁকা তেরা চেইন থাকলে একটু ঝামেলা, সরল চেইন থাকলে কোনো ভেজাল নেই। এটা একটা সরল চেইন, কোনো ভেজাল নেই। তাহলে আমরা কি করবো, জাস্ট নাম্বারিং করব। এটা নাম্বার দিলাম আমরা 1 2 3 4 5 6 7। তাহলে দেখো তো মোট কার্বন কয়টা হয়েছে, 7টা। এবং তুমি দেখলে কি এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই। যেহেতু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, তাহলে এখানে তুমি খুব সহজে এটার নাম করে দিতে পারবা। যেহেতু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, তাহলে এটা বলতে পারবো এটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি জানি, মূল শব্দ প্লাস হচ্ছে এন। এখানে মূল শব্দ কি, 7-এর জন্য মূল শব্দ কি হয় দেখো তো, 7-এর জন্য মূল শব্দ কি হয়, হেপ্ট হয়। হেপ্ট যোগ এন, তাহলে নাম কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে হেপ্টেন। এটা হলো হেপ্টেন, তাই না? এরকম অনেক কিছু হইতে পারে। ধরো তোমাকে পরীক্ষার হলে বললো উল্টাটা, যে ডেকেনের সংকেত লিখো। তোমাকে পরীক্ষার হলে এরকম না দিয়ে উল্টাটাও বলতে পারে, যে ডেকেনের সংকেত কি, ডেকেন মানে কত, 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন। ডেক যোগ এন, এন মানে হচ্ছে অ্যালকেন। তাহলে ডেকেনের সংকেত লিখতে হলে তুমি কি করবা, উল্টাটা লিখবা। তা আমি কোশ্চেনটি একটু লিখে নিই। ডেকেনের সংকেত, ডেকেনের সংকেত আমরা উল্টাটা লিখবো। হ্যাঁ, তো ডেকেন হলে তুমি কি করবে, এটাকে ভাঙবা, চিন্তা করবে এভাবে, এটা কি হবে, ডেক যোগ কি হবে, এন। তার মানে কি হবে, 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। তাহলে তুমি কি করবা, 10 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত লিখে দিবা। তাহলে 10 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে স্যার, সবাই বলেন কি হবে। আপনি কার্বন দিবেন কয়টা, 10টা। প্রথমটা CH3 আর শেষেরটা CH3, মাঝের সব CH2। এটা CH3, মাঝের সব CH2। আল্লাহর নামে 10টা কার্বন দিয়ে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এটা হচ্ছে ডেকেন। উপস, আল্লাহ রে, তো জায়গা করতে পারলাম না। এই যে এটা হচ্ছে ডেকেন। তো একটু নাম্বারিংটা করে দিই তোমাদের জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এটা হচ্ছে 10 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত, এটাই ডেকেনের সংকেত। তো পরীক্ষায় যে কোনো ভাবে কোশ্চেন করতে পারে, তোমার কিন্তু এভাবে চিন্তা করে আনসার করতে হবে। এই টাইপের কোশ্চেন আসলে সবচেয়ে সোজা, কোনো ভেজাল নাই। কেস 1 হচ্ছে সবচেয়ে সহজটা, পরেরগুলো একটু জটিল কেস আর কি। সবাই তুলছো আশা করি। আসো আমরা তাহলে পরেরটা চলে যাই, যেখানে আমরা ব্রাঞ্চিং এর ঝামেলা করব। আসো আমরা কেস 2 দেখি। কেস 2, তো কেস 2তে আমরা আসলে দেখব যদি শিকল এরকম সোজা না থেকে বাঁকা তারা করে দেওয়া থাকে। দেখবা স্যাররা মনের মাধুরী মিশায় অনেকে প্রশ্ন করবে এরকম। ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল, এখন তুমি বললা স্যার আমরা তো শিখছি লম্বা শিকলকে আমরা চেইন ধরবো, এটা তো লম্বা হয়েছে ঠিকই, কিন্তু এটা স্যার এরকম বাঁকায় গেছে, তাহলে কি হবে। তো বাঁকা বা সোজা হোক, যাই হোক না কেন, এইটা কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে যে শিকল আসার আকারে। শিকল কিন্তু এরকম লম্বা হইতে পারে, কিন্তু লম্বা জিনিস কিন্তু তুমি এরকম বাঁকাইতেও পারো। অনেকটা এইভাবে চিন্তা করবে, লম্বা জিনিস এরকম বেঁকে গেছে। ধরো এই কলমটা সলিড, এটা আসলে বাঁকানো যায় না, বাট তুমি ধরো চেইনের জিনিসপত্র এইভাবে চিন্তা করবে, এই জন্য এটার নাম চেইনের সাথে কম্পেয়ার করা হয়েছে। চেইন কি হয়, বাঁকাইতে পারে, সামথিং লাইক দ্যাট, রাইট। তাহলে এটা মাদার চেইন বা মাতৃশিকল কোনটা হবে, এই পুরাটাই হবে। আর তো এদিকে কিছু করারই নেই। তাহলে তুমি কি করবা, আল্লাহর নামে এটাকে বাঁকা করেই নাম্বারিং করবা। 1 2 3 4 5 6, বাঁকা করেই নাম্বারিং করবা, পরীক্ষার খাতা এইভাবেই লিখবা। তাহলে দেখো বাঁকা করে নাম্বারিং করার পরে এখানে কয়টা কার্বন চলে আসছে, 6টা কার্বন চলে আসছে।
6 কার্বনের জন্য মূল শব্দ আমরা কি পাই? হেক্স। এবং অ্যালকেন যেহেতু, তাহলে নাম কি হবে? হেক্স যোগ এন, নাম হয়ে যাবে কি? হেক্সেন। তাহলে তুমি এটার নাম লিখে দিবা হেক্সেন। এটার নাম তুমি লিখে দিলা হেক্সেন। আসো আরেকটা দিই, এটা তোমরা করবা আমাকে। তোমরা বলো যে এরকম স্যার দিছে, ভাল লাগতেছে না, তারপর কি করলো, এটাকে এইভাবে দিল। এরকম বাঁকায় দিছে, তো তাতে কি যায় আসে? আবার ধরো না, এরকম বাঁকায় দিয়ে ভাল লাগে না, আমি আরো বাঁকাবো। পরেরটা দেখো, এরকম নানান ভাবে সাপের মতো বাঁকায় দিছে কোশ্চেনে। সব নিয়ম কিন্তু একই, একদম সেম নিয়ম। তোমাকে জাস্ট নাম্বারিং করে যেতে হবে। তুমি কি করলা? সরল মনে নাম্বারিং করলা। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কয় কার্বনের যৌগ পাইলাম আমরা? 7 কার্বনের যৌগ পাইছি, এবং এটার নাম কি? অ্যালকেন। তাহলে 7 কার্বনের অ্যালকেনের নাম কি? আমরা একটু আগে শিখছি, নাম হচ্ছে হেপটেন। তাহলে এটা তুমি কি লিখলা? হেপটেন। পাইলা? এবার পরেরটাই দেখো, সবাই আমার সাথে সাথে রেসপন্স করো, কমেন্টে লিখো, সমস্যা নেই। 1 2 3 সিরিয়ালে গেছে, 1 2 3, তারপর কোথায় গেছে? এখানে গেছে, এটা কি হবে? 4। তারপর কোথায় নামছে? নিচে নামছে 5। তারপর কোথায় নামছে? এটা 6। তারপর এটা কি গেছে? 7 8। তারপর এটা কি হয়ে গেছে? 9। তাহলে এটা কয় কার্বনে আমরা পাইলাম? 9 কার্বনের পাইলাম। 9 কার্বনের পাইলে তাহলে এটার নাম কি হবে? বলো তো আমাকে, সবাই বলো। 9 কার্বন হইলে সেই অ্যালকেনের নাম কি হতে পারে? 9 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বলেন সবাই। নন-এন। সাবাস, ধন্যবাদ। কমেন্ট করার সময় একটু পাশে নামটা লিখবা, কারণ আমি সবার নাম জানি না তো। নন-এন। সাবাস, এটার নাম হয়ে গেছে নন-এন। দেখছো, ইজি। আমরা পরবর্তী কেসে যাই, কেস 3। কেস 3। তো কেস 3-তে এখানে বিভিন্ন ধরনের টিচাররা আছেন, ওনারা জিনিসটাকে একটু মানে বিভিন্নভাবে প্রকাশ করতে চায় আর কি। কেউ বাঁকা করে প্রকাশ করে, কেউ সোজা করে প্রকাশ করে, যে কোনো ভাবে। তো কেস 3-তে আমরা নিয়ে আসবো শিকলের কাহিনী, যে যদি আমরা ব্রাঞ্চ ঢুকাই দেই তাহলে কেমন হয়। ব্রাঞ্চ দেখতে কেমন হয়, চলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। প্রথমে আমরা একটা ছোট উদাহরণ দেখব, খুবই ছোট। এই যে ধরো তোমাকে দিল এইটা, কথার কথা। এখন তুমি কি চিন্তা করলা, স্যার এখানে তো আসলে লম্বা শিকল কোনটা হবে আমি তো বুঝতেছি না, তাই না? লম্বা শিকল তুমি চিন্তা করো, তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো, আমরা সবগুলো নাম্বারিং দেখবো, 1 2 3 4, এটা একটা লম্বা শিকল হয়। কিন্তু এই যে এখান থেকে যে ঝুলে আছে যে অংশটা, এটাকে তুমি কোনো শিকলের অন্তর্ভুক্ত করতে পারতেছো না। যখনই তুমি এরকম শিকলে অন্তর্ভুক্ত করতে পারতেছো না, তখন সেটাকে আমরা কি বলবো? শাখা বলবো। তাকে আমরা কি বলবো? শাখা শিকল বলবো। এখন এই জিনিসটার মধ্যে মজা হচ্ছে, এটা দুই পাশ থেকেই নাম্বারিং করা যায়। তোমার যদি মনে চাইলো যে স্যার আমি এখানে 3 দিয়ে এখানে 4 দিব, তাহলে কি হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাও হবে। দুইটাই আসলে সঠিক। তুমি এই পাশে নাম্বারিং দিলেও যে কথা, ওই পাশে নাম্বারিং দিলেও একই কথা, দুইটা সেম জিনিস। ঠিক আছে, আমি দুইটা পাশাপাশি লিখি, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। তুমি এখানেও নাম্বার দিতে পারো, এখানেও নাম্বার দিতে পারো, দুইটাই হবে। কারণ এখানে দুইটাই সেম, দুইটাই সেম। একটা বড় একটা ছোট হইলে তখন কিন্তু ঝামেলা হইতো। আমি ওইটারও একটা কেস দেখাবো, একটা বড় একটা ছোট হইলে তখন কি করতে হবে। তো দেখো এখানে নাম কি হবে, তাই না? এই যে ব্রাঞ্চটা চলে আসলো, আমরা তো বুঝলাম ব্রাঞ্চকে। ব্রাঞ্চের নাম আসলে কেমনে করতে হয়, আমরা এখন ব্রাঞ্চের নাম কোন শিখবো। যে কোনোটাকে যদি আমি ব্রাঞ্চ হিসেবে পাই, তখন সেই ভদ্রলোককে নাম কি করব। যেমন এখানে হচ্ছে এটা ব্রাঞ্চ, এখানে হচ্ছে এইটা ব্রাঞ্চ, এগুলো হচ্ছে শিকল, শাখা শিকল।
এই ভদ্রলোক হচ্ছে শাখা। এটাও শাখা। তাহলে শাখার নাম কি? শাখার কার্বন সংখ্যা আমরা দেখব। শাখার কার্বন সংখ্যা হচ্ছে একটি। এখন একটি মানে কি, এটার কাহিনীটা আসলে কি বোঝায় বা কিভাবে লিখি আমরা, খেয়াল করে দেখো। এটা হচ্ছে মিথেন। মিথেন থেকে আমরা একটা হাইড্রোজেন যদি গায়েব করি, মাইনাস করে দিই, কথার কথা, তাহলে সেটার চেহারা কেমন হয়ে যায়? এরকম হয়ে যায়। একটা হাইড্রোজেন গায়েব করলে তার চেহারা এরকম হয়ে যায়, CH3 হয়ে যায়। হ্যাঁ, তাহলে এগুলোর নামকরণ আসলে কেমন করবে? একটা হাইড্রোজেন গায়েব করার পর তার নাম কি হবে, এটা হচ্ছে বিষয়। তো আমরা এই সাইডে এটা ফুটনোট হিসাবে লিখে নিব যে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন কমাই নেই, তখন তার নাম হয়ে যায় অ্যালকাইল। অ্যালকেন থেকে তুমি কোনো এক কারণে একটা হাইড্রোজেন কমাই নিছো, তখন তার নাম হয়ে যাবে অ্যালকাইল। এখন তুমি অ্যালকেন হিসাবে নিছো মিথেন। এখন দেখো, মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন গায়েব করো, তাহলে তৈরি হয় এইটা, এই ভদ্রলোক। তাইলে এর নাম কি হয়ে যাবে? মিথাইল। এর নাম হয়ে যাবে কি? মিথাইল। মিথেন ছিল, মিথেন থেকে কি হয়ে যাবে? মিথাইল। তাহলে আমাকে একটু বলো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইথিন। এটা থেকে যদি আমি একটা হাইড্রোজেন গ্যাপ করে দিই, তাহলে সেটা চেহারা কেমন হয়ে যাবে? C2H5, তাই না? একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে এর নাম কি হয়ে যাবে? ইথেন থেকে কি হয়ে যাবে? ইথাইল। এর নাম হয়ে যাবে ইথাইল। এরপরে আমরা যদি এখানে না করে আমরা জিনিসটাকে এইভাবে নামকরণ করি, ধরো তোমাকে দিছে হচ্ছে C3H7, তাই না? C3H8 এর জায়গায় H7, তাহলে তার নাম কি হবে? প্রোপাইল। তো অ্যালকেনের সাধারণ সংকেতটা কি, এটা একটু মাথায় রাখলে তুমি জিনিসপত্রগুলো ভিজুয়ালাইজ করতে পারবা। তো এদের সাধারণ সংকেত হচ্ছে এরকম: CnH2n+1, CnH2n+1। n হচ্ছে আবার কি হবে? কার্বন সংখ্যা। তাহলে 3 কার্বন বিশিষ্ট আমরা চাইতেছি, তাহলে এখানে কি বসাবো? n এর মান 3, আর এখানে কি হবে? 3 দুগুণে 6 আর 1 কি হবে? 7, তাই না? এটা হলে আমরা তাদেরকে কি বলবো? অ্যালকাইল গ্রুপ বলবো। এখন এই অ্যালকাইল গ্রুপের নাম কি হবে? CH3। এটার নাম আমরা বলতেছি, এটার নাম কি হবে? মিথাইল। এখন যখন শাখা শিকল চলে আসে, তখন একটা নতুন ফর্মুলা আবিষ্কার হয়েছে। শাখা শিকল চলে আসলে তখন আমরা তার নাম করি এইভাবে। তো এটাকে আমরা মনে রাখবো এইভাবে: প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট বা মূল শব্দ প্লাস কি হবে? সাফিক্স, তাই না? এটাকে পর্বপদ, পরপদ, এটাকে বলে পূর্বপদ। ঠিক আছে? আমরা যদি বাংলায় লিখতে যাই, ফাইজা আছে, ওর জন্য আমি ইংলিশে লিখে দিলাম আর কি। এটাকে আমরা লিখবো কি? পূর্বপদ প্লাস মূল শব্দ প্লাস হবে পরপদ। তাহলে পরপদে কে বসে? n বসে, তাই না? n বসবে। এটাতে কি বসবে? কার্বন সংখ্যা। আর এটাতে কি বসবে? শাখা। পূর্ব পদে বসবে শাখা, তারপর বসবে কার্বন সংখ্যা, এবং লাস্টেরটায় বসবে কি? n। এটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য। এই হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা এই অনুসারে সবকিছু নামকরণ করতেছি। তাহলে দেখো, এই যে শাখাটা বসছে, ওর নাম কি? মিথাইল। আর এই যে মূল শব্দ, সেটা কি হবে? 4 কার্বনের, তাহলে কি হবে? বিউট যোগ n, বিউটেন হইতো। এই শিকলটা না থাকলে এটার নাম কি হইতো? বিউটেন হইতো। তাইলে তোমার এখন নাম্বারিং করার মেইন কাহিনীটা বুঝতে হবে, কেন আমরা নাম্বারিং করছি, যে কত নাম্বার কার্বনে মিথাইল গ্রুপটা কানেক্টেড আছে, এটার জন্য আমরা নাম্বারিং করি। এই কার্বনটা আসলে কত নাম্বার কার্বনের সাথে আছে? 3 নাম্বারের সাথে আছে। তাহলে তোমাকে এই সংখ্যাটা আগে লিখতে হবে। 3 নাম্বারে যেহেতু মিথাইল গ্রুপ কানেক্টেড, তাহলে তুমি কি লিখবা? 3 মিথাইল, কারণ এটা কি হবে? এটা হচ্ছে পূর্বপদ। তারপরে জিনিসটার নাম কি? মাদার চেনের নাম কি? বিউটেন। তাহলে নাম কি হইলো? 3 মিথাইল বিউটেন। 3 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে, এবং এই জিনিসটা 4 কার্বন বিশিষ্ট যৌগ, তাই এর নাম হয়ে গেছে কি? 3 মিথাইল বিউটেন। এখন ধরো সেম জিনিসটাই
আমি আরেকভাবে তোমাকে দেখাইলাম, এটা সবাই তুলে নাও। ধরো ধরো আমরা এরকম করলাম, সরি, আচ্ছা এখানেই দেখাই। হ্যাঁ, এটার নাম তুমি করলা 3 মিথাইল বিউটেন। এখন এই জায়গাটার মধ্যে তুমি চিন্তা করে দেখো এটা আদৌ হয়েছে কিনা। এই 3 মিথাইল বিউটেন কিন্তু আসলে হয় নাই, এটা হচ্ছে ভুল নামকরণ। কেন ভুল নামকরণ? এটার জন্য আমাদেরকে করতে হবে আমাদের 3 নম্বর যে রুলস, যেদিক থেকে শাখা কাছে আসবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। আমরা এদিক থেকে কিন্তু নাম্বারিং করলে শাখাটা কোথায় আসে? সবচেয়ে পরে যায়। 1 2 3, এটা কত নম্বর চলে গেছে? 4 নম্বরে, 3 নম্বরে চলে গেছে। এখন যদি তুমি নিচের থেকে নাম্বারিং করো বা ওই পাশ থেকে নাম্বারিং করো তাহলে কিন্তু শাখাটা সবার আগে পাওয়া যায়। ধরো তুমি এটা নিছো, আমরা সঠিক নাম্বারিংটা শিখি, বোর্ডে আসলে জায়গা হচ্ছে না। এই নাম্বারিংটাকে যদি আমরা এই পাশ থেকে করি, দাঁড়াও, অবশ্যই তোমরা কিন্তু আমার মতো এরকম মুছে মুছে লিখে ফেলবা। 1 2 3 4। এবার উপরেরটার সাথে নিচেরটা ডিফারেন্স দেখো। ডিফারেন্স হচ্ছে এইখানে এইভাবে নাম্বারিং করলে শাখাটা সবার আগে পাওয়া যাচ্ছে। কত নম্বর পাওয়া যাচ্ছে? 2 নম্বরে। আর এভাবে নাম্বারিং করার কারণে শাখাটা কোথায় পাওয়া যাচ্ছে? সবার পরে পাওয়া যাচ্ছে। তার মানে কোথায় পাওয়া যাচ্ছে? 3 নম্বরে। তো আমরা 3 নম্বর রুলসটা কি বলছিলাম, যে যেদিক থেকে নাম্বারিং করলে শিকল বা শাখা আগে পাওয়া যাবে সেই নাম্বারিংটা করতে হবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কিন্তু এই পাশ থেকে নাম্বারিং করলে শাখাটা আগে চলে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক নাম্বারিং, আর এটা হচ্ছে আমাদের ভুল নাম্বারিং। তাহলে নামটাও এটা ভুল এবং এই নাম্বারিং গুলো আসলে কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে সঠিকভাবে যদি আমরা নামকরণ করতে যাই তাহলে এখানে 3 মিথাইল থেকে আমরা কি লিখবো? কত নম্বরে আসছে? 2 নম্বরে আসে, তাহলে নাম কি হবে? 2 মিথাইল বিউটেন। তাহলে এটা সঠিক নামকরণটা আমরা একটু লিখে নিই, 2 মিথাইল বিউটেন। চলো হয়েছে সবার? ওকে ফাইন। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ইয়েলে এবার আসো, এখানে আমরা লম্বা শিকল কোনটাকে দেখতেছি আমরা একটু দেখবো। দেখো এখানে লম্বা শিকল কিন্তু এটা না, 1 2 3 4, এটা কিন্তু লম্বা শিকল না। লম্বা শিকল কোনটা হবে? 1 2 3 4 5, এটা সবচেয়ে বড় শিকল হয়েছে। এখানে কি হবে? এটা লম্বা শিকল হবে 1 2 3 4 5। এখন লম্বা শিকল আইডেন্টিফাই করার পরে তোমার নেক্সট প্রবলেম হচ্ছে নাম্বারিং কোন দিক থেকে করবেন স্যার। সো নাম্বারিং করবেন কোন দিক থেকে? দেখেন এদিক থেকে নাম্বারিং করলে আপনার শিকলটা কত নম্বর আসে? 3 নম্বর আসে। আপনি যদি এটার ক্ষেত্রে করেন, এদিক থেকে নাম্বারিং করছেন, তাইলেও দেখেন শিকল কত নম্বর আসে? 3 নম্বর আসে। তার মানে দুই পাশ থেকে নাম্বারিং করলেই শিকল সেম পজিশনে আসে। তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা নিলেই তো হয়, এটাও যা এটাও কি তাই হবে। তাহলে এই ভদ্রলোকের নাম কি হবে? দেখেন এখানে ব্রাঞ্চ আমরা কি পাইছি? মিথাইল ব্রাঞ্চ পাইছি। মিথাইল ব্রাঞ্চটা কত নম্বরে আছে খেয়াল করেন, মিথাইল ব্রাঞ্চটা আসে কত? 3 নম্বরে। তাহলে আমরা কি লিখবো? 3 মিথাইল। এটা কয় কার্বনে অ্যালকেন হয়েছে? মাদার চিনটা খেয়াল করেন, এটা কয় কার্বনে অ্যালকেন? এটা কয় কার্বনে অ্যালকেন? 5 কার্বনে অ্যালকেন হইতো শিকলটা না থাকলে। তাহলে 5 কার্বনে অ্যালকেনের ক্ষেত্রে তার নাম কি হবে? পেন্টেন। তাহলে নাম হবে কি? 3 মিথাইল পেন্টেন। সবাই ঝটপট লিখে ফেলেন, তারপর আমরা আরেকটা করব। ওকে লিখছেন, জোস। এবার তাহলে আমরা আরেকটা দেখি। এবার তাহলে এর নাম কি হবে? আসেন আমরা এর নামকরণ করার চেষ্টা করি, যারা পারতেছো আমার সাথে সাথে মিলিয়ে নিও। এখানে লম্বা শিকল কোনটা হবে সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো তুমি নাম্বারিং কোন পাশ থেকে করলে লম্বা শিকল পাওয়া যাবে। আমরা দুইটা ভার্সন করলাম এটার।
তুমি নাম্বারিং ধরো মনে করলা স্যার আমি নাম্বারিং এই পাশ থেকে করব, আমার মাথায় অত কিছু খাটে না, আমি এই পাশ থেকে নাম্বারিং করলাম। এই পাশ থেকে নাম্বারিং করলে জিনিসটা কত হবে? 5 কার্বন হবে। তুমি যদি এখান থেকেও নাম্বারিং করো তাহলে জিনিসটা কি হবে? 5 কার্বন হবে। সোজা যাও বাঁকা যাও দুইটাতেই কিন্তু 5 নাম্বার। এবং খেয়াল করো দুই ক্ষেত্রেই ব্রাঞ্চ কত নম্বরে আসতেছে? 3 নম্বরে আসতেছে। ওটার ক্ষেত্রে ব্রাঞ্চ কত নম্বরে আসতেছে? 3 নম্বরে আসতেছে। তোমার কিন্তু ব্রাঞ্চটা আইডেন্টিফাই করতে হবে। এই যে দেখো এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ, এখানে এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ তুমি আইডেন্টিফাই করে ফেলছো। ব্রাঞ্চ আসছে কত নম্বরে? 3 নম্বরে। এবং ব্রাঞ্চের নাম কি হবে? 2 কার্বন বিশিষ্ট আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট হইলে এই ব্রাঞ্চের নাম হয়ে যাবে ইথাইল। আমরা বলছিলাম কি ব্রাঞ্চটা আমরা কোথায় বসাবো? আগে বসাবো। তাহলে এর নাম কি হবে? 3 ইথাইল। এটা কয় কার্বনের অ্যালকেন? 5 কার্বনের অ্যালকেন, তাহলে নাম কি হবে? 3 ইথাইল পেন্টেন। এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, এরপরটা যে আমরা এখন ধরো এই ক্ষেত্রে তো দুই পাশ দিয়ে সমান টমান আসলো, যদি আমরা এরকম পাইতাম, এই যে ধরো তোমাকে বাঁকা তেরা করে দিয়ে দিচ্ছে, এবং তোমরা বাঁকা তারা দেখলেই আসলে কনফিউজড হয়ে যাও। তো বাঁকা তারা দেখলে কনফিউজড হওয়া যাবে না, জিনিস কিন্তু একই, যেভাবেই দেখ না কেন জিনিস কিন্তু একই। এখন নাম্বারিং কোন পাশ থেকে করবেন? এটা হচ্ছে জাতির বিবেকের কাছে প্রশ্ন। আসেন আমরা লম্বা শিকল আইডেন্টিফাই করি। লম্বা শিকল দেখেন 1 2 3 4 5 6। এইভাবে যদি শিকলটা নেই তাহলে কয়টা হবে? এই যে এইভাবে যদি আমরা শিকলটা নেই তাইলে কয় কার্বন হবে? 6 কার্বন হবে। আচ্ছা এবার আমরা এইভাবে নেই 1 2 3 4 5 6 7। এইভাবে যদি শিকলটা নেই তাহলে এটা সবচেয়ে লংগেস্ট হবে। সবচেয়ে লম্বা শিকলটা কোনটা হবে? এইটা হবে স্যার। তাহলে আমরা মাদার চেইন হিসাবে বা মাতৃ শিকল হিসেবে কাকে নিব? মূল শিকল হবে কি এটা। তাহলে এরপরে তোমার নেক্সট চ্যালেঞ্জ থাকে যে এটাকে নাম্বারিং করবেন কেমনে। ধরেন আপনি নাম্বারিং করছেন এখান থেকে 1 2 3 4 5 6 7, তাইলে আপনার শিকলটা কত নম্বরে চলে আসছে? 5 নম্বরে চলে আসছে। দেখেন শিকলের পজিশন কোথায় আসছে? 5 নম্বরে আসছে। এবার ডানেরটা আসেন, আমরা এটাকে নাম্বারিং করতে যাই 1 2 3 4 5 6 7। এবং এখানে দেখেন শিকলটা কত নম্বরে আসছে? এই যে শিকলটা কত নম্বরে আসছে? 3 নম্বরে আসছে। তার মানে আমাদের কারেক্ট কোনটা হবে? যে পাশ থেকে নাম্বারিং করলে শিকল কাছে হবে সেটাকে আমরা কারেক্ট ধরে নিব। তাহলে সেই অনুসারে এটা কিন্তু আমাদের ভুল, এটা হচ্ছে আমাদের সঠিক নামকরণ, যে ওই পাশ থেকে নাম্বারিং করার কারণে শিকলটা কাছে চলে আসছে। এবার বাকি কাজ সেম। 3 নম্বরে তুমি কি গ্রুপ পাইছো? মিথাইল পাইছো। তাহলে কত নম্বরে পাইছো সেটা লিখবা, এটার নাম লিখবা 3 মিথাইল। আর এটা কয় কার্বনের অ্যালকেন? 7 কার্বন, তাহলে এটার নাম কি হবে? হেপটেন। তাহলে তুমি পটাপট নাম করে ফেলছো কোনো ভেজাল ছাড়াই, এর নাম হচ্ছে 3 মিথাইল হেপটেন। ওকে, তো এটা গেল হচ্ছে কেস 3। আমরা এখন চলে যাব কেস 4। তো কেস 4 আমরা দেখব একাধিক যদি ব্রাঞ্চ থাকে তখন সেক্ষেত্রে নামকরণ কেমন হবে। একাধিক ব্রাঞ্চের ক্ষেত্রে নামকরণ কেমন হইতে পারে এটা আমরা দেখব। আমরা এখন এটার নামকরণ করবো। তো এটা মাদার চেইন কোনটা হবে দেখে বুঝাই যাচ্ছে, এই মাঝেরটা নিলেই হয়ে যায়, তাই না? যে কোনো একটা নিলেই হয়ে যায় আর কি। তাহলে মাঝেরটা যদি নেই তাহলে এক্ষেত্রে আমরা নাম্বারিং করবো কোন পাশ থেকে? দেখো এই পাশ থেকে নাম্বারিং করলে ব্রাঞ্চ কত নম্বর আসে? 2 নম্বরে। এই পাশ থেকে নাম্বারিং করলাম 1 2, এটাও কি আসে? 2 নম্বর আসে। তার মানে একটা করলেই হয়। তাহলে এটা কি হবে? 1 2 3 4
5। এটা আমাদের মাদার চেইন এবং নাম্বারিং আমরা যে কোনো এক পাশ থেকে করলাম, আমরা ধরো এখান থেকে করলাম। এখন এর ব্রাঞ্চ আসলে কিন্তু হয়েছে একাধিক, এখানে দেখো একাধিক ব্রাঞ্চ পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে? এর নামও মিথাইল, ওই ভদ্রলোকের নামও মিথাইল। এখন দুইজনই যেহেতু মিথাইল হয়েছে, তাহলে আমরা কিভাবে লিখবো? দুইটা সেম জিনিস থাকলে আমরা তার আগে একটা সংখ্যা যোগ করব। দুইটা সেম জিনিস থাকলে তার আগে আমরা যোগ করবো ডাই। তিনটা সেম জিনিস থাকলে তার আগে আমরা যোগ করবো ট্রাই। আর চারটা যদি থাকে তাহলে তার আগে আমরা যোগ করবো টেট্রা। জিনিসটা এইভাবে আগাবে। তো এখানে আমরা দেখতেছি দুইটা সেম জিনিস আছে। দুইটা সেম জিনিস কি কি আছে? এটাও মিথাইল, এটাও মিথাইল, তাহলে তার আগে কি আসবে? ডাই মিথাইল আসবে। এবং এই যে জিনিসটা মালটা আমরা লিখলাম, এর নাম কি? পেন্টেন। তাহলে জিনিসটার নাম কেমন হবে? জিনিসটার নাম কেমন লিখবো আসেন। যেহেতু দুইজন আছে, তাহলে আমরা কি লিখবো? মিথাইল, কিন্তু কি লিখবো? নাম ডাই মিথাইল লিখবো। ডাই মিথাইল। আপনাদের আগে কি লিখতে হবে? পূর্বপদ লিখতে হবে, তারপর মূল শব্দ প্লাস অ্যালকেন। তাহলে এই দুজনের জন্য আপনি কি লিখলেন? ডাই মিথাইল। কত কত নম্বরে আছে দেখেন, একটা আছে 2 নম্বরে, আরেকটা আছে কোথায়? 4 নম্বরে। তাহলে সেই সংখ্যাটা আপনি কোথায় লিখবেন? সামনে লিখবেন। এবং নিয়ম হচ্ছে এরকম কমা দিয়ে লিখতে হয়। নিয়মগুলা কিন্তু ভালো করে লিখতে হবে, নাহলে কিন্তু টিচাররা কেটে দিবেন। 2, তারপর কি লিখতে হবে? 4, তারপর কি দিতে হবে? হাইপেন। সংখ্যার শেষে কি দিতে হবে? হাইপেন দিতে হবে। ঠিক আছে? আর দুইটা সংখ্যার মাঝখানে আমরা কি দিব? কমা ব্যবহার করব। এগুলো কিন্তু সাইডে লিখে নিও। দুইটা সংখ্যার মাঝখানে কমা দিব, সংখ্যার পরে আমরা কি দিব? হাইফেন। তাহলে এইটার নাম কি হয়ে গেল? 2,4 ডাইমিথাইল। আর এই যে মাদার চেইন মাঝখানে আছে কয় কার্বনের? 5 কার্বনের অ্যালকেন, তাহলে তার নাম কি হয়ে গেল? পেন্টেন। তাহলে এই যৌগের নাম কি হবে? 2,4 ডাইমিথাইল পেন্টেন। তার সাথে আমরা আরো এক পিস দেখি। আসলে আমরা এটা দেখি। এখানে প্রথমে তোমার কাজ কি? মাতৃশিকল বা মাদার চেইন আইডেন্টিফাই করা, মানে সর্বোচ্চ কার্বন আছে এরকম একটা অংশ আইডেন্টিফাই করতে হবে, তারপরে নাম্বারিং করতে হবে। তো সর্বোচ্চ কার্বন কোথায় আছে আমরা একটু দেখি। 1, 2, 3, 4, 5, এইভাবে গেলে 5টা কার্বন পাচ্ছি। আমরা নিচ থেকে গেলে যদি এখান থেকে যাই, বামে গিয়ে তো লাভ নেই, 1, 2, 3 এটা বাদ, তাহলে আমরা কই যাব? ডানে। 1, 2, 3, 4, 5, এটাতে গেলে 5টা হয়। আবার এইভাবে যাওয়া যায় 1, 2, 3, 4, এটা হবে না, কারণ এটাতে 4টা কার্বন হয়ে গেছে, এটা বাদ। তাহলে আমরা এইভাবে বুঝলাম যে মাঝেরটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। অনেকে আবার এইভাবে চিন্তা করবেন, স্যার এইভাবে তাহলে গেলাম না কেন? 1, 2, 3, 4, এভাবে অনেকে চিন্তা করতে পারে, এটাও কিন্তু আমরা নিব না। ঠিক আছে? আবার অনেকে এইভাবে চিন্তা করতে পারেন, স্যার এইভাবে নিলাম 1, 2, 3, 4, 5। ঠিক আছে? ঘুরে ফিরে জিনিস আসলে কয়টাই আসতেছে? 5টাই আসতেছে। আপনি যেভাবে নাম্বারিং করেন না কেন, সর্বোচ্চ নাম্বার কি হবে? 5। তাহলে যে কোনো একটাকে আপনি মাদার চেইন হিসাবে বা মাতৃশিকল হিসাবে চিন্তা ভাবনা করেন। তা আমি মাঝখানে একটাকে নিব, সিম্পল মানুষ। ঠিক আছে? নাম্বারিং দেখেন, যে কোনো এক পাশ থেকে করলে শিকল 2 নাম্বারেই আসে। এখান থেকে নাম্বারিং করলে শিকল 2 নাম্বারে, ওখান থেকে নাম্বারিং করলেও শিকলটা কি হবে? 2 নাম্বারে আসবে। তাহলে আপনি এবার নাম্বারিং করে দেন, তাহলে জিনিসটার চেহারা হবে কি? এরকম 1, 2, 3, 4, 5। এবং দেখেন এখানে মিথাইল গ্রুপ কয়টা আছে, শিকল কয়টা আছে দেখেন। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে মোট শিকল কয়টা পেলেন? 3টা পেলেন। 3টা হইলে সেটার জন্য আমরা কি বলবো? ট্রাই মিথাইল বলবো। 3টার জন্য সেটাকে আমরা কি বলবো? ট্রাই মিথাইল বলবো। এর মাঝের যে কার্বন সেটার জন্য আমরা তাকে কি বলবো? পেন্টেন বলবো। তাহলে এটা কি হবে? 3টা মিথাইল পেন্টেন। তাহলে 3টা মিথাইলের জন্য আমরা কি বলবো? ট্রাই মিথাইল পেন্টেন। এখন সেক্ষেত্রে স্যার আপনি নাম কিভাবে করবেন? কত কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বর আছে। তাহলে কি হবে? 2, 3, 4 ট্রাই মিথাইল। এটা কয় কার্বন হয়েছে? 5 কার্বন হয়েছে। তাহলে কি হবে? পেন্টেন। তাহলে নাম কি হবে? 2, 3, 4 ট্রাই মিথাইল পেন্টেন। ওকে, চলো আমরা পরেরটাই যাই। যদি একই কার্বনে হয় তাহলে আমরা কি করব? তো আমরা চলে যাব কেস 5। একই কার্বনে যদি শিকল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা নাম কিভাবে করব?
তো আমরা উদাহরণ হিসাবে দেখি এটা। এই যে এটা আমরা উদাহরণ হিসাবে দেখলাম। তো আমরা এগুলো সব ইউপেক নিয়মেই করতেছি। দেখেন এখানে লংগেস্ট চেইন বা লম্বা শিকল কোনটা হবে, আপনি মাঝেরটা নেন একই জিনিস পাবেন। এবং নাম্বারিং করবেন কিভাবে, যেদিক থেকে নাম্বারিং করলে জিনিসটা কাছে হবে। আপনি এই পাশ থেকে নাম্বারিং করেন 1 2 3, 3 নম্বরে কি আসে, শিকলগুলো পাওয়া যায়। বাট আপনি যদি বাম পাশ থেকে নাম্বারিং করেন তাইলে কি হবে, আপনার জন্য সবচেয়ে সোজা হবে। কারণ কি, বাম পাশ থেকে নাম্বারিং করলে শিকলগুলো কত নম্বরে পাওয়া যাচ্ছে, 2 নম্বরে পাওয়া যাচ্ছে। এখন শিকল পাইছেন কিন্তু আপনি 2টা, তাহলে এখানেও কি হবে, ডাইমিথাইল লিখবেন আপনি। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ডাইমিথাইল তো লিখলেন কিন্তু নাম্বার কত দিবেন। তো অনেকে যেটা করে ডাইমিথাইল, এটা কি হবে, বিউটেন হবে, 4 কার্বন। যেহেতু 2 নম্বরে পাইছি, দুইটাকেই 2 নম্বরে পাইছি, অনেকে এভাবে লিখে রাখেন 2 ডাইমিথাইল বিউটেন। এটা কিন্তু স্যার ভুল হইছে, এটা সঠিক নাম না, এটা হচ্ছে ভুল নামকরণ। এটার পাশে আমরা তাই দিব কি, ক্রস। তাহলে সঠিক নামকরণ কি হয়েছে, যতবার নাম্বারটা আসছে ঠিক ততবার, যতবার ব্রাঞ্চ আসে ঠিক ততবার নাম্বারটা লিখতে হয়। নিয়ম হচ্ছে এটা। মানে হচ্ছে আপনি এখানে জিনিসটা পাইছেন কয়বার, 2বার, তাহলে আপনি সংখ্যাটা 2বার লিখবেন। সংখ্যাটা এভাবে লিখতে হবে 2 2 ডাইমিথাইল বিউটেন। এটা হচ্ছে সঠিক নিয়ম স্যার। যতবার আসছে ততবারই লিখবেন, রিপিট করবেন স্যার। যতবার আসছে ততবারই আপনাকে লিখতে হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনাকে লিখতেই হবে, আপনি বাধ্য। এটা হচ্ছে সঠিক নামকরণের নিয়ম। 2 ডাইমিথাইল বিউটেন হচ্ছে রং, আর 2 2 ডাইমিথাইল বিউটেন হচ্ছে কারেক্ট। আমরা আরো একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এই যে আমরা এটা দেখি, এটা একটা অদ্ভুত যৌগ, এটার বুক পিঠ সমান আর কি, চারপাশে সেম জিনিসই আসে। আপনি যেদিকেই যান না কেন যোগ চিহ্নের মতো চারপাশে সেম জিনিসই আসে। সবাই একটু করে ফেলেন তো, এটা কি হতে পারে। ওকে, যে কোনো এক পাশে নিলেই হয়, এটার মজা হচ্ছে যে কোনো এক পাশে নিলেই হয়। আমি ধরেন এভাবে নিব, তাহলে বাকিগুলা কি হয়ে যাবে, ব্রাঞ্চ হয়ে যাবে। তাহলে এটাও ব্রাঞ্চ, এটাও ব্রাঞ্চ। কয় কার্বনের ব্রাঞ্চ, 2 কার্বনের ব্রাঞ্চ। তাহলে এটাও কি হবে ইথাইল, ওটাও কি হবে ইথাইল। এবং কি ইথাইল হবে, এটা হবে ডাই ইথাইল। এবং কোন কোন নাম্বারে আসছে, 3 নাম্বারে 2টা আসছে। তাহলে আমি 3 কয়বার লিখবো, 2বার লিখবো। তাহলে আমরা কি লিখবো, 3 3 ডাই ইথাইল। 3 3 ডাই ইথাইল। আর 5 কার্বন বিশিষ্ট যেহেতু অ্যালকেন, তাহলে তার নাম কি হয়ে যাবে, পেন্টেন। তাহলে আমরা কি লিখবো, 3 3 ডাই ইথাইল পেন্টেন। এর নাম হয়ে যাবে 3 3 ডাই ইথাইল পেন্টেন। ওকে, এবার আসেন আমরা পরের কেসে যাই, কেস 6। তো কেস 6 এর ক্ষেত্রে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে, যদি আমরা এরকমটা পাই যে এক একটা ব্রাঞ্চের নাম এক এক রকম হয়েছে, তাহলে কি করব। ধরো তুমি একটা যৌগ নিছো, সেই আমরা দেই ধরো আমরা এটা নিলাম। তো আমরা এটা একটু আগে নাম্বারিং করে নিই, কোনটা লংগেস্ট চেইন। দেখো 1 2 3 4 5 6 7, হইল না,
এটা কি হবে 1 2 3 4 5 6 7 8, এটা লং। আবার এদিক থেকে আসো 1 2 3 4 5 6, এটা লং না। লংগেস্ট চেইন কোনটা হবে? লংগেস্ট চেইন হবে মাঝেরটাই। তো মাঝেরটা তুমি লংগেস্ট চেইন চিন্তা করার পরে নেক্সট তোমাকে যেটা করতে হবে, এটা নাম্বারিং করতে হবে। তুমি এখন নাম্বারিং করতে গেলা, তাহলে নাম্বারিং কোন সাইড থেকে করবা? যে পাশ থেকে ব্রাঞ্চ আসছে তুমি দেখো এখান থেকে নাম্বারিং করলে কি হবে, 1 2 3 4, 4 নম্বরের প্রথম শিকলটা পাওয়া যাচ্ছে। আর এদিক থেকে নাম্বারিং করলে কি আসবে, 1 2 3 4। এদিক থেকে করলো সমানভাবে প্রথম শিকলটা 4 নম্বরেই পাওয়া যাচ্ছে। এখন এক্ষেত্রে নিয়ম কি, দুই পাশ থেকেই তো 4 নম্বর আসে। নিয়মটা হচ্ছে যে পাশটা ভারী মানে হেভিয়ার চেইন যেখানে থাকবে সেই পাশ থেকে নাম্বারিং করতে। হেভিয়ার চেইন কোন পাশে দেখো, এই যে দুইটা আমরা শিকল আঁকলাম, এ তো 1 কার্বন আর এ তো 2 কার্বন, কে ভারী বেশি হবে? যে 2 কার্বন অবশ্যই সে ভারী বেশি হবে, কারণ তার তো ভর বেশি হবে, দুইটা করে কার্বন আছে। তাহলে যে পাশে হেভিয়ার চেইন থাকবে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করা শুরু করব। এই হেভিয়ার চেইন কোন পাশ থেকে নাম্বারিং করলে পাওয়া যায়, এই পাশ থেকে নাম্বারিং করলে পাওয়া যায়। এই পাশে হেভিয়ার চেইন, ওই পাশে কি হবে, নাম্বারিং হবে না, কারণ ওই পাশে কি হবে, 1 কার্বনের একটা জিনিস পাওয়া গেছে, ব্রাঞ্চ পাওয়া গেছে, যেটা কিনা ভর কম, হেভিয়ার চেইন না। ওই পাশে কি হবে, 2 কার্বনের পাওয়া গেছে, তাহলে ওই পাশ থেকে নাম্বারিং করলে কি হবে, হেভিয়ার চেইন পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এই পাশ থেকেই নাম্বারিং করব। রিজন, ভারী শিকল, লিখে রাখবো আমরা ভারী শিকল। এবং এই শিকলের নাম কি, ইথাইল, আর ওই বেটার নাম কি, মিথাইল। এখন যদি এমনটা হয় ইথাইল এবং মিথাইল আছে, তাহলে আমরা কোনটাকে আগে লিখব কোনটাকে পরে লিখব? এবার স্যার একটু প্যাচ লাগবে যে ইথাইলকে আগে লিখবো স্যার নাকি মিথাইলকে আগে লিখবো। এক্ষেত্রে যে নিয়মটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইথাইল লেখে কেমনে আর মিথাইল লেখে কেমনে। আপনি চিন্তা করলেন স্যার ইথাইল তো এমনে লেখে আর মিথাইল তো এমনে লেখে, নিয়ম হচ্ছে কি, দুইটার মধ্যে যেটা অক্ষর অনুসারে আগে আসবে সেটাকে আগে লিখতে হবে। যদি একাধিক শিকল থাকে অক্ষর অনুসারে যে আসে, ইথাইল অক্ষর অনুসারে আগে আসবে, প্রথম অক্ষর মিলান, হ্যাঁ, এটা পরে আসে। এখন এভাবে চিন্তা করলে স্যার আপনি ভুল করছেন। আপনাকে পুরো জিনিসটা চিন্তা করতে হবে ইংলিশে, কারণ এই নামগুলো আসলে আমরা লিখতেছি বাংলায়, কিন্তু নামগুলো আসলে কিসে আছে, ইংলিশে আছে। তাহলে ইথাইল বানান হচ্ছে এরকম আর মিথাইল বানান হচ্ছে এরকম। এবার আপনি অ্যালফাবেটিক্যাল অর্ডার চিন্তা করেন, অক্ষর অনুসারে ই আগে নাকি এম আগে, খেয়াল করে বলেন তো একটু সবাই, ভালো করে খেয়াল করে বলেন, ই আগে নাকি এম আগে? তাই না, ই আগে না? অক্ষর অনুসারে যে আগে হবে তাকে আগে লিখতে হবে। ধরেন ইথাইল আছে, মিথাইল আছে, প্রোপাইল আছে, কোনটাকে আগে লিখবেন? ইথাইলকে আগে লিখবেন, তারপর মিথাইলকে লিখবেন, তারপর প্রোপাইলকে লিখবেন, এম এন ও পি। তাহলে এখানে যদি ইথাইল আগে আছে, তাহলে নাম লেখার সময় আপনাকে যেটা করতে হবে স্যার, আপনাকে ইথাইলকে প্রায়োরিটি দিয়ে নামকরণ করতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে, কত নম্বরে আপনি ইথাইলকে পাচ্ছেন, 4 নম্বর। তাহলে আপনি কি লিখবেন, 4 ইথাইল, তারপর কি 5 মিথাইল, তারপর এটা কয় কার্বন, 8 কার্বন। 8 কার্বন মিষ্টি অ্যালকেনের নাম কি হবে, অকটেন হবে। তাহলে আপনি নাম কি লিখবেন, 4 ইথাইল 5 মিথাইল অকটেন। ফোর ইথাইল 5 মিথাইল অকটেন, এটা হচ্ছে এর নাম। জিনিসটা মাথায় নেবেন, ভারী শিকল যে পাশে থাকবে ওই পাশ থেকে নাম্বারিং করতে হবে। ভারী শিকল কোন পাশে আছে, আমাদের ডান পাশে ছিল, তাই আমরা ডান পাশ থেকে নাম্বারিং করছি। দ্বিতীয় জিনিস হচ্ছে নাম লেখার সময় অক্ষর অনুসারে লিখতে হবে, অক্ষর অনুসারে ইংলিশ অক্ষর চিন্তা করতে হবে, ইংরেজি অক্ষর অনুসারে লিখতে হবে। তাহলে প্রথমে ইংরেজি অক্ষরে কি আছে, ই আছে, তাইলে সেই জন্য আমরা ইথাইলকে আগে লিখবো, মিথাইলকে পরে লিখবো। তো এটা আমি একটা সাইড নোটে লিখে দিচ্ছি, পূর্ব পদে একাধিক একাধিক মূলক একাধিক শাখা থাকলে শাখা অক্ষর অনুসারে বসবে।
এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, অক্ষর অনুসারে বসাই দিবেন। ওকে, আসেন এরপর আমরা যে কেস 7, আমাদের অ্যালকেনের সর্বশেষ কেস। তো কেস 7 এর ক্ষেত্রে আমরা যেটা আসলে দেখব যে প্রতিস্থাপক গ্রুপ যদি বসে তাহলে কি হবে। তো প্রতিস্থাপক গ্রুপে সাধারণত হ্যালোজেন, নাইট্রো এরা বসে। যেমন ধরো তুমি একটা যৌগ লিখছো এরকম, না, এই যে এখানে শিকল হিসাবে, ব্রাঞ্চ হিসাবে কে বসছে একটু দেখো। এখানে ব্রাঞ্চ হিসেবে বসছে এই ভদ্রলোক, এটা কি ক্লোরিন। তো একে আমরা কি বলি জানো, ব্রাঞ্চ হিসেবে বসলে এর নাম বলি আমরা ক্লোরো। কি বলি আমরা? ক্লোরো। এখানে এই কিন্তু শিকল। এবার তুমি নাম্বারিং করছো, এটা মূল শিকল। নাম্বারিং তুমি কোন পাশ থেকে করবে? এই পাশ থেকে করবা, কারণ এই পাশ থেকে করলে শিকলটা কাছে হয়। এবং 2 নম্বরে যে গ্রুপটা আমরা পাই তার নাম হচ্ছে কি? ক্লোরো। তাহলে আমরা নাম লিখবো কি? 2 ক্লোরো, 2 ক্লোরো বিউটেন, 2 ক্লোরো বিউটেন। এখন প্রতিস্থাপক গ্রুপ রূপে কারা কারা বসে আমি একটু লিখে দিই। প্রতিস্থাপক গ্রুপ, প্রতিস্থাপক, এখানে বসতে পারে কি? হ্যালো, হ্যালোজেন, হ্যালোজেন বসে, আর নাইট্রো গ্রুপ বসে, নাইট্রো, নাইট্রোসো, বাইসালফেট। এই নামগুলো একটু মনে রাখতে হবে। হ্যালোজেন কোনগুলো? হ্যালোজেন হচ্ছে এই যে আমরা যাদেরকে চিনি, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, তাই না? এদেরকে বলি আমরা হ্যালোজেন। গ্রুপ 17 যারা ছিল। নাইট্রো কারা হয়? নাইট্রো হচ্ছে এরা NO2। নাইট্রোসো কোনটা? নাইট্রোসের সংকেত হচ্ছে এটা NO। বাইসালফেট কোনটাকে বলি? বাইসালফেট বলি আমরা এটাকে HSO4। এই সংকেতগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এদের মধ্যে যে কোনো একটা বসলে তাদেরকে আমরা কি চিন্তা করব? পূর্বপদ বা প্রিফিক্স হিসাবে চিন্তা ভাবনা করবো, এবং তারপর তাদেরকে আমরা কি করব? এভাবে নামের আগে দিয়ে বসাই দিব। তারা কত নম্বরে আছে সেটা বুঝে তাদেরকে নামের আগে দিয়ে বসাই দিব। মানে এটার জন্য কি হবে? 2 ক্লোরোবিউটেন। এখন ধরো এরকম আমরা আরেকটা নেই, এরকম বসাইলাম। এখন এটা নাম্বারিং করলাম 1 2 3। 2 নাম্বার কি বসছে? আয়োডিন বসে, তাহলে এটার নাম কি হবে? 2 আয়োডো বিউটেন। আমার নাম কি লিখবো? 2 আয়োডো বিউটেন, 2 আয়োডো প্রোপেন, সরি বিউটেন না, স্লিপ অফ টাং, ম্যান ইজ মর্টাল। 3 কার্বন যেহেতু, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপেন হয়ে যাবে। তাহলে এর নাম কি হবে? 2 আয়োডো প্রোপেন। ক্লিয়ার? আসো আমরা আরো কিছু উদাহরণ দেখি। আমরা এবার এটার ক্ষেত্রে দেখি। NO2 মানেই আমরা কি শিখছি? নাইট্রো শিখছি। তাহলে নাম্বারিং কোন পাশ থেকে হবে? এই পাশ থেকে হবে। 1 2 3 4 5। ও পাশ থেকে করলেও 3 নম্বরে আসে। তাহলে 3 নম্বরে আমরা কি পাইলাম? নাইট্রো পাইলাম। তাহলে নামটা আমরা কি লিখবো? 3 নাইট্রো, 5 কার্বন মিশ্রিত অ্যালকেন, তার নাম কি হয়? পেন্টেন হয়। তাহলে আমরা নাম লিখবো কি? 3 নাইট্রো পেন্টেন। ইজি। সহজভাবে চিন্তা করতে হবে, কঠিনভাবে চিন্তা করলে জিনিসটা অনেক জটিল মনে হবে। এর নাম হয়ে গেছে 3 নাইট্রোপেন্টেন। এখন
নেক্সট জিনিস হচ্ছে যদি একাধিক প্রতিস্থাপক গ্রুপ থাকে তাহলে কি হবে খেয়াল করো। একাধিক প্রতিস্থাপক থাকলে আমরা অক্ষর অনুসারে লিখব। যেমন ধরো এটা, এই যে একাধিক প্রতিস্থাপক গ্রুপ পাইছি আমরা। তাহলে এটা আমরা কি করব, তুমি দেখলা এই 1 2 3 4 5, কারণ এখান থেকে নাম্বারিং করলে ব্রাঞ্চ 2 নম্বরে আসে, ওপাশ থেকে করলে 3 নম্বরে আসে। তাহলে এবার তুমি নাম কি করলা, এটা নাম তুমি দিলে এরকম। অক্ষর অনুসারে দেখো ব্রোমো কেমনে লেখে, দ্যাটস ব্রোমো। আর ক্লোরো কেমনে লেখে ইংলিশে, কিভাবে লেখে ক্লোরো। তাহলে অ্যালফাবেটিক্যাল অনুসারে বি আর সি এর মধ্যে কম্পারিজনে কে উইনার হয়, বি উইনার হয়, কারণ বি কি অক্ষর অনুসারে আগে। তাহলে আমরা বিটাকে দিয়ে আগে লিখবো। তাহলে কি হবে, 2 ব্রোমো, যদিও বাংলায় লিখতেছি বাট জিনিসটা কনসিডার করতে হবে ইংলিশে, 3 ক্লোরো। এটা 5 কার্বন মিষ্টি অ্যালকেন, তাই তার নাম হয়ে যাবে কি পেন্টেন। 2 ব্রোমো 3 ক্লোরো পেন্টেন, এটাই এর নাম। এখন তোমার মনে হলো স্যার এটা এইভাবে না থেকে সবগুলা মিক্স করে দিলাম আমরা। ওকে চলো সব মিক্স করে দিই আমরা। এই যে ব্রোমো ক্লোরো নাইট্রো সবাই আছে এখানে। তাহলে নাম্বারিং কোন পাশ থেকে হবে, যে পাশ থেকে নাম্বারিং করলে ব্রাঞ্চ কাছে হবে। তাহলে এই পাশ থেকে নাম্বারিং করলে আমরা কি পাইলাম, ব্রাঞ্চ কাছে পাইলাম। তাহলে এটা কয় কার্বনের হইলো, হেক্সেন হইলো, যার 2 নম্বরে নাইট্রো আছে, 3 নম্বরে ব্রোমো আছে, 4 নম্বরে ক্লোরো আছে। এখন তুমি একটু চিন্তা করো, যদি এটা নাইট্রো হতো, নাইট্রো স্পেলিং কেমন হয়, এভাবে হয় তাই না। তাহলে আমরা কনসিডার করবো কি এন, বি সি আর এন এর মধ্যে সবার আগে কোনটা আসে, বি আসে বাবা, তারপর কি আসে সি, তারপর কি আসে এন। তাহলে ব্রোমো আগে, তারপর ক্লোরো, তারপর কি হবে নাইট্রো। তো লেখার সময় আমরা কি লিখবো, নাম্বারিং যেমনি করি না কেন লেখার সময় আমরা কি লিখবো, অক্ষর অনুসারে লিখবো। তাহলে অক্ষর অনুসারে প্রথমে কি আসে, 3 নম্বরে যেটা আছে সেটা, 3 নম্বরে যে আছে ব্রোমো, তার সাথে তার নাম্বার লাগিয়ে দিব 3, এখানে কোনো কাহিনী নাই। তারপর কি আসবে 4। নাম্বারিং এক জিনিস, লেখার নিয়ম আরেক জিনিস। নাম্বারিং করার পরে লেখার নিয়মে তুমি কি লিখবা, অক্ষর অনুসারে লিখবা। তারপর কি আসবে 2, এটা কি হবে নাইট্রো। আর এটা কি হবে 6 কার্বন মিষ্টি অ্যালকেন, তাহলে তার নাম কি হবে হেক্সেন। সবাই একটু ঝটপট তুলে নাও। এবার আমরা আরেকটা কেস দেখব, এটা লাস্ট কেস দেখাই চেয়েছিলাম, আরেকটা এক্সেপশনাল কেস দেখাই দিই, এটা একটু এক্সেপশনাল মাথায় রাখবা। তো এটা এই কেসটার ক্ষেত্রে মজাটা হচ্ছে দুই পাশ থেকে নাম্বারিং কইরা যদি সবকিছু সেম টু সেম আসে তখন একটা ভেজাল আছে। এই যে এবার আসেন স্যার, এইটা একটু এক্সেপশনাল কেস, আমরা এটা একটু আলাদা করে বলি। নাম্বারিং কোন পাশ থেকে হবে বলেন, ডান নাকি বাম। এই পাশ থেকে নাম্বারিং করলে দেখেন ব্রাঞ্চ কত নম্বর আসে, 2 নম্বরে আসে। ওই পাশ থেকেও নাম্বারিং করলে ব্রাঞ্চ 2 নম্বরেই আসে। তাহলে কোনটা সঠিক স্যার, অনেকেই বলবেন একটা নিলেই হয়, কিন্তু স্যার এখানে ব্যাপারটা এরকম না। যখন সবকিছু সেম টু সেম, দেখেন এদের প্রতিস্থাপক গ্রুপেও সেম, সবাই হ্যালোজেন হইছে, হ্যাঁ, যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলে সেম টু সেম নাম্বার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা নাম্বারিং কোনটাকে সঠিক ধরবো, যে পাশ থেকে অক্ষর আগে আসবে। যেমন ধরেন এই পাশ থেকে নাম্বারিং করলে অক্ষরে কি আসে ক্লোরো, আর এই পাশ থেকে নাম্বারিং করলে অক্ষরে কি আসে ব্রোমো। বলেন ব্রোমো আগে নাকি ক্লোরো আগে, ব্রোমো আগে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক নাম্বারিং, আর এটা হবে তখন আমাদের ভুল নাম্বারিং।
লজিকটা মাথায় রাখতে হবে, যখন সবকিছু সেম টু সেম মিলে ফেলছেন, কোনো কিছু দিয়ে কোনো কিছু আলাদা করতে পারতেছেন না, নাম্বারিং এ কোনো ভেদাভেদ নাই, তখন আপনি এটা দেখবেন যে প্রতিস্থাপক গ্রুপগুলোর মধ্যে অক্ষর অনুসারে কোনটা আগে আসছে, সেটা কোন দিক থেকে নাম্বারিং করলে কাছে পড়বে, যেদিক থেকে নাম্বারিং করলে কাছে পড়বে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। এই পাশ থেকে করলে ক্লোরো আগে আসে, এই পাশ থেকে করলে ব্রোমো আগে আসে। আপনি আগে দেখবেন সংখ্যা মিলছে কিনা, এটাও 2 নম্বরে এটাও 2 নম্বরে, এরপর আপনি দেখবেন অক্ষর, এটা ব্রোমো এটা ক্লোরো, তাহলে ব্রোমোর বি আগে ক্লোরো সি পরে, তাহলে সঠিক নাম্বারিং কোনটা হবে, এইটা হবে স্যার। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ছোট ছোট ট্রিক্স। হ্যাঁ, তাইলে এবার লেখার সময় আমরা কি লিখবো, 2 ব্রোমো, ওটা 2 নম্বরে আসে, তারপর কি লিখবো আমরা 4 ক্লোরো, তারপর আমরা কি লিখবো 3 আয়োডো, দেন এটার নাম কি হবে পেন্টেন। এটা হচ্ছে তার সঠিক নাম। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যালকেনের নামকরণ। আজকে আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে রাখার জন্য। তো জিনিসগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, আমি কিন্তু কিছু প্র্যাকটিস শিট তোমাদেরকে দিয়ে দিব, তো ওগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, আমি কিছুদিনের মধ্যেই দিব। তবে আজকে যেগুলো শিখছি এগুলো বারবার একটু দেখবা বাসায়। তাহলে আজকের মধ্যে জিনিসটা মাথায় অ্যাবজর্ব হয়ে যাবে। একবার মাথায় ঢুকে গেলে পরবর্তী ক্লাসের কন্টেন্টগুলো তোমার কিন্তু আস্তে আস্তে মাথায় ঢুকবে। ওকে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।